আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আপনাদের খুব সুন্দর কাটুক, ভালো কাটুক। তো নমস্কার বন্ধুরা, আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারাও কি চান এরকম একটা পারফেক্ট রাউন্ড খাপ তৈরি করতে? খাপটা এখানে দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারাও কি ফিনিশিং দিয়ে সেলাই করতে আপনাদের প্রবলেম হয়, ব্লাউজে ফিটিংসের সমস্যা হয়, বা ঠিকঠাকভাবে ব্লাউজ সেলাই করতে পারেন না? তাহলে আপনারা ভিডিওটি একদম স্কিপ না করে দেখতে থাকুন। এখানে একটা পার্টের সাথে একটা পার্ট কীভাবে জয়েন করবেন, কিভাবে একটা রাউন্ড শেপ দেবেন, কিভাবে ফিনিশিং করবেন, সমস্তটা কিন্তু A to Z আমি দেখিয়ে দেব। তো একদমই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে কিভাবে টেকিং দিতে হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো। তো দেখুন, ব্লাউজের খাপগুলোকে কিন্তু আপনাদের প্রথমে সাজিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আপনাদের ব্লাউজ সেলাই করতে খুবই সুবিধা হবে। তো দেখুন, আমি প্রথমে এস পার্টটাকে রেখেছি, তারপর খাপের ওপরের অংশটা রেখেছি। এখানে এস পার্টের রাউন্ড আর খাপের ওপরের রাউন্ড টু রাউন্ড কিন্তু এরকম পাশাপাশি বসবে। তারপরে খাপের নিচের অংশ যেখানে আপনাদের শেপ থাকবে সেটা কিন্তু সবসময় নিচের দিকে থাকবে। আর দেখুন, এটা হচ্ছে বেল্টের অংশ। বেল্টের অংশ যেদিকে শেপ থাকবে সেটা কিন্তু সবসময় ধারের দিকে বসবে। তবেই কিন্তু এইভাবে দেখুন, আমি এখানে 4টে পার্ট পরপর সাজিয়ে নিয়েছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো সেলাইয়ে বসার আগে কিন্তু সবসময় এরকম সাজিয়ে রাখবেন, নাহলে কি হয় বলুন তো, একটা পার্টে মানে দুটো পার্টই কিন্তু একদিকে চলে আসে। তৈরি হওয়ার পর দেখবেন দুটো পার্ট একদিকে হয়ে গেছে। তো সর্বপ্রথম এখানে টেকিংটা দিয়ে নেবো, সেই জন্য খাপের নিচের অংশটাকে নিয়ে নিয়েছি, নিয়ে এখানে মাঝ বরাবর এখানে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এখানে পিন দিয়ে নিচ্ছি, যাতে মানে কাপড় সরে যাতে না যায়। তো আমি এখানে যখন খাপের ওপরের অংশটা বাড়িয়েছিলাম তখন আমি দু সাইডে 1 ইঞ্চি বেশি নিয়েছিলাম, সেই জন্য এখানে 1 ইঞ্চি টেকিং দিচ্ছি। তো টেকিংটা এরকম কিন্তু ছুঁচ করে দিতে হবে, নিচের দিকে চওড়া, ওপরের দিকে কিন্তু একদম কোনাকুনি মিলিয়ে দিতে হবে। তো যেমনটা আমি এখানে মানে দাগ দিয়ে নিয়েছি তেমনটা কিন্তু এখানে সেলাইটা করে নেব। তো এটা আমার 30 সাইজের ছাতি ছিল, সেই জন্য আমি 1 ইঞ্চি টেকিং দিয়েছি। তো আপনারা ঠিক যতটা মানে টেকিংয়ের জন্য নেবেন এখানে কিন্তু সেই মাপটাই কিন্তু নিয়ে কিন্তু টেকিংটা দিয়ে দিতে হবে। এবার দেখুন, খাপের ওপরের অংশের সাথে জুড়ে নেব। তো সোজা পাটের ওপর সোজা পাটটা রাখবো, আর যেদিকে স্ট্রেট আছে সেদিক থেকে কিন্তু আমি সেলাইটা শুরু করব, করে এই রাউন্ডের দিকে আসব। আর এখানে আমি হাফ ইঞ্চির গ্যাপ দিয়ে কিন্তু সেলাইটা করব। আর এই মাঝখানের অংশটা যখন আপনারা সেলাই করবেন তখন এখানে কোনো প্রকারের ছুঁচ করবেন না। ছুঁচ করলে কিন্তু আপনাদের খাপটাও ছুঁচালো হয়ে যাবে। এই জায়গাটা খেয়াল করবেন যেন রাউন্ড করে যাতে সেলাইটা হয়। আর কোনো কাপড় কিন্তু একদমই টেনে সেলাই করতে যাবেন না, তাহলে কিন্তু কাপড় ছোট বড় হয়ে যাবে। নর্মাল একটা পাটের উপর একটা পাট রাখবেন, রেখে কিন্তু এখানে জয়েনটা করে নেবেন। তো এবার দেখুন, আমি এস পার্টটার সাথে জয়েন করে নেবো। এখানেও কিন্তু সোজা পাটের ওপর সোজা পাটটা রাখবো। তো এখানে সেলাইটা কিন্তু আমি নিচের দিক থেকে শুরু করব। এখানেও কিন্তু হাফ ইঞ্চির গ্যাপ দিয়ে সেলাই করব। আর এখানে সেলাই করতে একটু আপনাদের সমস্যা হতে পারে যারা সেলাইয়ের কাজে নতুন। তো এখানে রাউন্ড শেপ আছে, তো এখানে কিন্তু একদম আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবেন, তাহলে দেখবেন আপনারা কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু সেলাইটা করতে পারবেন। এখানে কিন্তু একদমই টেনে মানে কোনো কিছু টানার দরকার নেই। নর্মালি একটা পার্টের ওপর একটা পার্ট রাখবেন, রেখে একদম যেমন রাউন্ড শেপ আছে সেরকম শেপ ধরে কিন্তু সেলাইটা করে নেবেন। আর অবশ্যই করে কিন্তু সব জায়গাতে আপনারা ডবল করে সেলাই দেবেন, তাহলে কিন্তু ভালোভাবে মজবুত হয়ে যাবে। তো এখানে দেখুন, জয়েন করার পরে আমার সামান্য মানে ওই 2 সুতের মতন একদম একটুখানি বেশি হয়েছিল, তার জন্য দেখুন এখানে একটা রাউন্ড শেপ দিয়ে হালকা করে আমি এটা কেটে বাদ দিয়ে দিলাম। তো আপনাদেরও যদি বেশি হয় তো ঘাবড়ানোর কোনো দরকার নেই, এইভাবে হালকাটা শেপ দিয়ে কেটে নেবেন। এবার দেখুন, এখানে নিচের বেল্টের অংশটা জুড়ে নেব। তার জন্য দেখুন, প্রথমে যে টেকিংয়ের অংশটা ছিল সেটা কিন্তু এরকম কোনাকুনি মুড়িয়ে রাখতে হবে, নাহলে কিন্তু বেল্টের অংশটা জোড়ার পরে ওই জায়গাটার জন্য খাপটা কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে। তো অবশ্যই আপনারা যখন বেল্টের অংশটা জুড়বেন ওই জায়গাটা এরকম কোনাকুনি মুড়িয়ে নেবেন, নিয়ে তারপর সোজা পাটের ওপর সোজা পাটটা রেখে একদম কিন্তু এখানেও আপনাদের 2 সুতের মতন গ্যাপ দিয়ে কিন্তু সেলাইটা করে নিতে হবে। তো দেখুন, এখানে সেলাইটা করে নিয়েছি। এবার কি করবেন, বেল্টের কাপড়টাকে সোজা করে দেবেন, দিয়ে এবার নিচে দেখুন এই কাপড়টা থাকতে হবে, মানে আমরা যে 2 সুত গ্যাপ দিয়ে যে সেলাইটা করেছিলাম এখানে কিন্তু চাপ সেলাইটা দিচ্ছি, ওই নিচে যেন ওই কাপড়টা থাকে। তো দেখুন, এখানেও বেল্টের অংশটা জোড়া হয়ে গেছে, চাপ সেলাই দেওয়া হয়ে গেছে, এখানে আমার একটা পার্ট কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এখানে আমার পট্টিটা আমি এখানে বসিয়ে নেব। তার জন্য এখানে দেখুন, লাইলিং যে কাপড় ছিল সেখান থেকে আমি তিরছা পট্টি কেটে নিয়েছি। তো লাইলিংয়ের সোজা দিক আর মেন কাপড়ের সোজা পাট, মানে সোজা পাটের ওপর কিন্তু সবসময় সোজা পাট বসিয়ে সেলাই করতে হয়। তো দেখুন, এখানে 2 সুতের মতন গ্যাপ দিয়ে সেলাইটা করে নিলাম, নিয়ে এবার যে 2 সুত গ্যাপ দিয়ে সেলাইটা করেছিলাম এখানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আমাদের কেটে নিতে হবে, তাহলে কিন্তু আমরা পট্টির কাপড়টাকে খুব সুন্দরভাবে পিছনে উল্টাতে পারবো। এবার দেখুন, ওই কাপড়টাকে সোজা করে দিলাম, দিয়ে কিন্তু নিচে যে কাপড়টা রেখে তার ওপর থেকে কিন্তু চাপ সেলাই দিতে হবে।
আর এখানে চাপ সেলাইটা কিন্তু আমি লাইলিং কাপড়ের ওপর থেকেই দিয়েছি, মেন কাপড়ে কিন্তু চাপ সেলাই দিইনি। তারপরে এক্সট্রা যে কাপড়টা ছিল সেটাকে পুরোপুরিভাবে পিছনের দিকে নিয়ে চলে গিয়ে ডবল ফোল্ড করে এখানে একটা মেশিন সেলাই দিয়ে নিলাম। তো আপনারা চাইলে এখানে মেশিনে না দিয়ে হাত সেলাইও দিয়ে নিতে পারেন। তো এবার দেখুন আপনাদের হুক আর হুকের পট্টিটাকে বসিয়ে দেখাবো। তার জন্য দেখুন দুটো পার্টকে পাশাপাশি রেখেছি। তো এবার যেখানে পট্টিটা বসাবো সেখানে আমি প্রথমে ফিতে দিয়ে মেপে নিচ্ছি যে সেটা কতটা আছে। তো এখানে আমার 8.5 ইঞ্চির মতন আছে দেখুন লম্বাটা। তো এখানে দুটো পট্টি নিয়েছি, একটা 2 ইঞ্চি চওড়া পট্টি নিয়েছি, আর লম্বাটা আমি এখানে 9 ইঞ্চি 2 সুতের মতো নিয়েছি। আর একটা চওড়া পট্টি নিয়েছি সেটা হলো 2.5 ইঞ্চি, এটারও লম্বা ওই 9 ইঞ্চি 2 সুতের মতন আছে। মানে তো পট্টির কাপড় কিন্তু সবসময় লম্বাতে একটু বেশি রাখবেন, চওড়াটা একই থাকবে। তো এবার দেখুন যে পার্টের ওপর আমার বাঁ হাতটা আছে সেদিকে কিন্তু হুকের ঘর হবে। তো এদিকটায় আমাদের হুকের ঘর হবে, আর যেদিকে আপনাদের ডান হাতটা থাকবে মানে যে পার্টের ওপর সেই পার্টে হুক বসবে তার পট্টি ঘর হবে। মানে বাঁ হাত যেদিকে আছে সেদিকে আমাদের হুকের ঘর হবে, আর যেখানে ডান হাত থাকবে সেদিকে আমাদের হুকের ঘর হবে। তো 2 ইঞ্চির পট্টিটা হলো হুকের জন্য, আর 2.5 ইঞ্চির পট্টিটা হলো হুকের ঘরের জন্য। তো প্রথমে আমি হুক বসার পট্টিটা বসিয়ে দেখাচ্ছি। তো মাথার দিকে কিন্তু সবসময় আপনাদের বেশি রাখতে হবে, তো আমি নিচের দিক থেকে বসাচ্ছি। দেখুন 2 সুতের মতন গ্যাপ দিয়ে বসিয়ে নিলাম সোজা দিক থেকে, আর মাথার দিকে দেখুন বেশি আছে। এবার লাইলিং কাপড়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। দিয়ে দেখুন এবার যে এক্সট্রা কাপড়টা আছে, এবার এক্সট্রা কাপড়টাকে পুরো পিছনের দিকে নিয়ে চলে যাব। নিয়ে আর আমার মাথার দিকে একটু বেশি মনে হচ্ছিলো সেজন্য কেটে বাদ দিয়ে দিলাম। তারপর দেখুন পুরো কাপড়টাকে পিছনের দিকে নিয়ে চলে গিয়ে ডবল ফোল্ড করে এখানে কিন্তু একটা সেলাই দিয়ে নেব। আর মাথার দিকে যে এক্সট্রা কাপড় অবশ্যই রাখতে হবে 1/2 ইঞ্চির মতন, তো সেটা কিন্তু মুড়িয়ে এইভাবে ফিনিশিংভাবে কিন্তু সেলাইটা করে নিতে হবে। তো মাথার দিকে খোলা রাখলে কিন্তু হবে না, তাহলে ওখান থেকে সুতো উঠবে, ফিনিশিং কিন্তু মোটেও ভালো লাগবে না। তো এক্সট্রা কাপড়টা যে থাকবে পুরো ফোল্ড করে ভিতরের দিকে ঢুকিয়ে দেবেন, দিয়ে কিন্তু এখানে সেলাইটা করে নেবেন। তো এটা কিন্তু আমাদের হুক বসার পট্টি হয়ে গেল। তো বাম হাতে যে পাটটা থাকবে সেদিকে কিন্তু সবসময় হুকের পট্টিই বসবে। তো এবার হুক ঘরের পট্টিটা বসাবো। এর চওড়া আছে 2.5 ইঞ্চি, এটা কিন্তু পিছন সাইড থেকে বসাতে হবে, আর অবশ্যই কিন্তু মাথার দিকে কিন্তু বেশি রাখতে হবে। তো এটাও সেম দেখুন উল্টো সাইড থেকে বসাচ্ছি, 1/2 ইঞ্চির গ্যাপ দিয়ে 2 সুতের মতন গ্যাপ দিয়ে এখানে বসিয়ে নিলাম। নিয়ে দেখুন এবার পুরো পট্টির কাপড়টাকে আমি সামনের দিকে নিয়ে চলে আসবো, আর যে খোলা দিকটা আছে তো সেখান থেকে 2 সুতের মতন মুড়ে নেবো। নিয়ে যে সেলাইটা আমরা করে গেছিলাম তার ওপর রেখে এখান থেকে একটা সেলাই কিন্তু করে নেব। আর দেখুন মাথার সাইডে যে আমার বেশি আছে এটা কিন্তু ঠিকঠাকভাবে মুড়িয়ে নিতে হবে, একদম দেখুন সমান করে এখানে আমি কিন্তু মুড়িয়ে নিয়েছি। এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা কিন্তু টোটালি ভেতরে ঢুকিয়ে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে এখানে ফিনিশিং করে কিন্তু এখান থেকে সেলাইটা করে নিতে হবে। এবার দেখুন পেছনের ডিজাইনটা আমি এখানে আপনাদেরকে করে দেখাচ্ছি। তার জন্য দেখুন এখানে আমি লাইনিংটাকে কেটে নিয়েছি, আর এখানে মেন কাপড় কিন্তু কাটিনি, আর এখানে দুটো ডরিও করে রেখেছি। ওপরটা আমার বোর্ড নেক, তারপরে নিচে ত্রিভুজ মতন হচ্ছে। তো আমি কিন্তু এখানে দড়িটা একেবারে কিন্তু অ্যাটাচ করিয়ে নেবো। তার জন্য দেখুন দড়িটাকে আমি মিডিল বরাবর এখানে বসিয়ে নেব, মানে মেন কাপড় আর লাইনিংয়ের ঠিক মাঝখানে রেখে দেবো। মাঝখানে রেখে কিন্তু এখানে যেমন 2 সুতের মতন গ্যাপ দিয়ে আমি সেলাই করছি সেলাইটা করে যাব। আর এখানে কিন্তু মেন কাপড়ের সোজা দিকের ওপরে কিন্তু লাইনিংটাকে বসিয়েছি, সোজা দিকের ওপর লাইনিংটাকে বসিয়ে সেলাইটা করছি। তো আপনারা যদি এইভাবে সেলাই করেন তো আপনাদের কিন্তু এক্সট্রা করে আর কোনো পট্টি বসাতে লাগে না, ডাইরেক্ট লাইনিংয়ের সাথেই কিন্তু মেন কাপড়টা এইভাবে অ্যাটাচ হয়ে যায়। তো আমি এখানে এইরকম ডিজাইন করেছি, আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন, কিন্তু প্রসেস একই থাকবে। আপনারা কিন্তু এইভাবে সেলাইটা করে নেবেন। আর লাইনিং কিন্তু সবসময় সোজা পাটের দিক থেকেই বসাবেন, বসিয়ে কিন্তু পিছনের দিকে নিয়ে যাবেন। তো দেখুন উল্টো দিকেও ঠিক সেম একইভাবে দড়িটাকে আমি মিডিলে রেখে সেলাইটা করে নিলাম। এবার মিডিলে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা কিন্তু কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখুন মানে তো আগে কিন্তু আমি কাটিনি মেন কাপড়টা, এবার কিন্তু মেন কাপড়টা কেটে দিচ্ছি। আর এখানে যে কোনাগুলো আছে এবার এখানে কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কিছুটা ছাদ দিয়ে দিয়ে কিন্তু আমি এখানে কাটিং করে নেব। তাহলে কী হবে, লাইনিং কাপড়টা যখন আমরা পিছনের দিকে উল্টাবো খুব ইজিলিভাবে কিন্তু উল্টে যাবে। তো অবশ্যই কিন্তু এই কাটিংগুলো করতে হবে, নাহলে কিন্তু কাপড় উল্টাবে না, মানে কোঁচকোঁচ হয়ে থাকবে। বিশেষ করে কোনাগুলো কিন্তু আপনাদের ভালোভাবে কেটে নিতে হবে। তো এবার দেখুন সব যে আমার এগুলো লাগানো ছিল পিনগুলো এখানে খুলে নিচ্ছি। নিয়ে দেখুন এখানে দড়িগুলো প্রথমে আমি বার করে নিচ্ছি। দেখুন দড়িগুলো বার করে নিয়ে লাইনিং কাপড়টাকে পুরো পিছনের দিকে নিয়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে ধারগুলো আপনারা কি করবেন, একটু নখ দিয়ে একটু চেপে চেপে দেবেন।
তো চেপে চেপে দিলে আপনারা ঠিক যেমনটা শেপ দিয়েছেন সেই শেপটা কিন্তু একদম ঠিকঠাকভাবে প্রপারভাবে চলে আসবে। আর লাইলিং কাপড়টা কিন্তু সম্পূর্ণ পিছনের দিকে চলে যাবে। চলে গেলে দেখুন এখানে যেমনটা শেপ দেওয়া আছে শেপ ধরে ধরে কিন্তু আমি এখানে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। সেলাইটা দিয়ে নিলে কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু আপনাদের ডিজাইনটা বেরিয়ে আসবে। তো আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। তো দেখুন কত সুন্দরভাবে এখানে পট্টি ছাড়াই ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এবার টেকিংটা দিয়ে দেখাবো। টেকিং দেওয়ার একটা সুন্দর নিয়ম বা সোজা পদ্ধতি বলতে পারেন। এইভাবে মানে পেছনের পার্টটাকে মিডিল বরাবর রাখবেন, রেখে প্রথমে 1 ইঞ্চি ছাড় দেবেন। এবার যে এক্সট্রা কাপড়টা আছে মানে যে কাপড়টা পড়ে আছে তার মিডিলটা এইভাবে বার করে নেবেন। মিডিলটা বার করে নিলেন। এটা হলো টেকিংয়ের চওড়া, আর লম্বাটা আপনারা 4 4.5 এইভাবে রাখতে পারেন। তো যেহেতু এখানে আমার ছাতি কম আছে সেজন্য আমি এখানে 4 ইঞ্চি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 4.5 5 পর্যন্ত দিতে পারেন। এইভাবে দিয়ে নেবেন। তো দুদিকেই কিন্তু আমি সেম একইভাবে কিন্তু টেকিংয়ের দাগটা দিয়ে নিলাম। এবার দেখুন এখানে কাপড়টাকে ধরে নেব, ধরে নিয়ে এখানে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে টেকিংটা দিয়ে নেব। টেকিংটা ওপর নিচ থেকে চওড়া হতে হতে ওপরের দিকে কিন্তু একদম সরু হয়ে যাবে। তো এখানে কিন্তু ডবল করে সেলাই করে নিতে হবে। তো সেম একইভাবে কিন্তু আমি উল্টো দিকের টেকিংটাও দিয়ে নেব। নিয়ে নিলে কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু টেকিংটা হয়ে যাবে। হয়ে গেলে দেখুন পিছনের পার্টটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। তো এখানে খুলে দেখিয়ে দিচ্ছি টেকিংটা কত সুন্দরভাবে হয়েছে। এবার আমি সামনের পার্টের সাথে পিছনের পার্টটা জয়েন করে নেব। তো এখানে আমি খুব সুন্দর একটা আন্ডারগ্রাউন্ড সেলাই দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে করবেন, তাহলে কিন্তু ব্লাউজের ফিনিশিং খুব সুন্দর হবে। তো পিছন পার্টে লাইনিং আর মেন কাপড়টাকে আলাদা করে নিয়েছি। এবার দেখুন সামনের পার্ট আর পিছনের পার্ট একভাবে রেখে দিয়েছি, আর পিছনের মানে পিছন পার্টের লাইনিংটা কিন্তু আমি আলাদা করে নিয়েছি। তো এখানে দেখুন 1/2 ইঞ্চির গ্যাপ দিয়ে আমি এখানে একটা করে সেলাই দিয়ে নেব। তো ভালোভাবে এখানে ধরে নেবেন যাতে দুটো পার্ট সমান থাকে। নিয়ে দেখুন এখানে লাইনিংয়ের ওপর থেকেও কিন্তু সেলাইটা চালিয়ে নিলাম। এবার লাইনিংটাকে কি করব, ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসবো। পিছনের পার্টে আর নিয়ে যাব না, ঘুরিয়ে সামনের পার্টের ওপর রেখে দেবো। পার্টের ওপর রেখে এখানেও 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাইটা করে নেব। নিয়েছি। এবার এই কোণাটা কেটে দেব। কোণার কাজটা মানে কোঁচ হয়ে থাকে, উঁচু হয়ে থাকে। তো কোণাটা কেটে দিলে দেখুন লাইনিং কাপড়টা কত সুন্দরভাবে পিছন দিকে চলে গেল। আর এখানে ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার করে দেখবেন। এবার আমি এখানে হাতাটা জয়েন করে নেবো। তার জন্য দেখুন আমি প্রথমেই আর্মহোলটা ভালোভাবে মেন কাপড় আর লাইনিং কাপড়টাকে পিন দিয়ে অ্যাটাচ করিয়ে নিচ্ছি, যাতে সেলাই করার সময় যাতে না সরে যায়। তো এবার হাতার দেখবো আমরা কোন দিকে তালপাটটা কেটেছিলাম। তো তালপাট কিন্তু সবসময় আমাদের সামনের দিকেই বসে, এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। তো দেখুন সোজা পাটের ওপর কিন্তু সোজা পাটটা রেখেছি, আর এখানে হাতার মিডিল আর আমরা যে পুট লাইন জয়েন করেছিলাম সেই মিডিল টু মিডিল ভালোভাবে ধরে নেব। ধরে নিয়ে এখানে কিন্তু 1/2 ইঞ্চির গ্যাপ দিয়ে সেলাই করব। আর হাতা আমি সবসময় মিডিল থেকেই বসাই, মিডিল থেকে বসিয়ে এক সাইডে আসি। তো দেখুন এখানে নর্মাল যেমন রাউন্ড শেপ আছে, রাউন্ড শেপ করে করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এখানে সেলাইটা কিন্তু করে নেব। এখানে কিন্তু কোনো কিছু টেনে সেলাই করবেন না, তাহলে কিন্তু এখানে হাতার কাপড় ছোট বড় হয়ে যাবে। তো নর্মালি যেমনটা শেপ আছে তেমনটাই ধরে কিন্তু এখানে জয়েন করে নেবেন। তো দেখুন আমার এক সাইডে বসানো হয়ে গেছে। আমি আবার মিডিলে চলে আসবো, মিডিল থেকে অপর সাইডে চলে যাব। এইভাবে হাতা বসালে কি হয়, আপনাদের দেখবেন সমানভাবে হাতাটা বসে, মানে বড় ছোট কিন্তু হয় না। আর এক সাইড থেকে বসালে কি হয়, একদিকে সমান হয় আর একদিকে কম বেশি হয়ে যেতে পারে। তো এইভাবে মিডিল থেকে বসাবেন, যদি কম বেশি হয় তাহলে দু সাইডে কিন্তু সমানভাবেই কম বেশি হবে। তো দেখুন এখানে সমানভাবে হাতাটা বসে গেছে। এবার আমি এখানে কোমর পট্টিটা আমি আপনাদেরকে বসিয়ে দেখাবো। তার জন্য সবার প্রথমে দেখুন এখানে হাতা তো জয়েন হয়ে গেছে। এবার সাইডটাকে একদম 2 সুত গ্যাপ দিয়ে সেলাই করে নিয়েছি, আর মিডিলটা আমি এখানে পিন দিয়ে সেট করে নিয়েছি। এবার এখানে আমি পট্টি বসাবো। তার জন্য এখানে 2 ইঞ্চি চওড়ার একটা পট্টি নিয়েছি, আর লম্বাটা অবশ্যই আপনাদের কোমর যা আছে তার থেকে অন্তত 2 ইঞ্চি বেশি রাখতে হবে। তো এবার প্রথমে কিছুটা আমি গ্যাপ দেবো, দিয়ে এখানে গ্যাপ দেবো মানে কিছুটা অংশ ছেড়ে দেবো। দিয়ে এখানে 2 সুতের মতন আমি গ্যাপ দিয়ে পুরো সেলাইটা করে নিচ্ছি। আর এটা সোজা পাট থেকেই কিন্তু পট্টিটাকে বসাতে হবে। তো সোজা পাটের ওপর পট্টিটাকে বসিয়ে নিচ্ছি 2 সুত গ্যাপ দিয়ে। এবার কি করব, পট্টিটাকে সোজা করে দেব। দিয়ে এই পট্টির কাপড়ের ওপর থেকে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নেব। নিয়ে এবার পট্টির কাপড়টাকে পুরো পিছনের দিকে নিয়ে গিয়ে এখানে কিন্তু হাত সেলাই করব। এখানে আর মেশিন সেলাই করব না, এখানে হাত সেলাই করব। তো এবার লটকনটা কিভাবে করছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চির একটা কাপড় নিয়েছি, নিয়ে এরকম নিমকির মতন কোনাকুনি মুড়িয়ে নিয়েছি। তো তারপরে যে দড়িটা করেছিলাম সেই দড়িটা মিডিলে রেখে দিয়েছি, রেখে ওপর থেকে সেলাই করে আসবো। এবার যখন নিচে আসবেন, নিচের এই কোনাটা কিন্তু মুড়িয়ে ওপরে তুলে দিতে হবে। এই কোনাটা যদি না তোলেন তাহলে কিন্তু আপনাদের লটকনের শেপ মোটেও ভালো হবে না। এভাবে কোনাটা ওপরের দিকে তুলে এখানে ডবল সেলাই করে নিলাম।
এবার যে এক্সট্রা কাপড়টা সাইডে আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এটা একটা লটকন হয়ে গেল। এবার আর একটা লটকন আপনারা ঠিক নির্দিষ্ট একটা মাপ আছে, সেই মাপে বসালে কিন্তু দেখতে ভালো লাগে। তো আমি এখানে 1.5 ইঞ্চির মতন গ্যাপ দিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু যতগুলো ইচ্ছা লটকন করতে পারেন, তবে কিন্তু একটা এই গ্যাপটা মেনটেন করবেন, তাহলে দেখবেন সবগুলো লটকন মানে একটা সুন্দর লাগবে, একটা পরপর একটা দেখতে ভালো লাগবে। আর গ্যাপটা যদি না আপনারা মেনটেন না করেন তাহলে কিন্তু লটকনগুলো দেখতে মোটেও ভালো লাগবে না। তো আপনারা যদি 1 ইঞ্চির গ্যাপ দেন তা প্রত্যেকটা লটকনের ভিতর যেন 1 ইঞ্চির গ্যাপ থাকে। তো আমি এখানে 1.5 ইঞ্চির গ্যাপ দিয়েছি, দিয়ে দেখুন দুটো লটকন করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও লটকন করে নিতে পারবেন। তো এবার আমি এখানে ফিটিংসটা করে নেবো, নিলেই কিন্তু এখানে আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখুন খাপটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই নিয়মে করবেন। আর আপনারা যদি ব্রা কাট ব্লাউজ কাটিং ভিডিও দেখতে চান তো আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে অবশ্যই একবার চেক করে নেবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এই পর্যন্ত।